হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 এর সেমিস্টার 1 এর কেমিক্যাল বন্ডিং অর্থাৎ রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটির কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং তার আনসার নিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে, আমি কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এবং তার আনসারটা উইথ প্রপার এক্সপ্লানেশন সলভ করাবো। ওকে, তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম কোয়েশ্চেনটি আমরা এইভাবে বলতে পারি, বলছে XCF5 মাইনাস XCF5 মাইনাস এর আকৃতি। অপশন এ বলছে বর্গ পিরামিড, অপশন বি বলছে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, অপশন সি বলছে সমতলীয়, অপশন ডি বলছে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়। দ্বিপিরামিডীয়। দেখো তাহলে কোনটা হবে। দেখো, আগে আমরা যে ট্রিক্সটা জানি সেটা দিয়েই এইচ ক্যালকুলেশন করার চেষ্টা করব। হাইব্রিড কক্ষকের সংখ্যা হাফ অফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, তাই তো? প্রত্যেকটা চিহ্ন কিন্তু অর্থ বহন করে আলাদা আলাদা। এইচটা হচ্ছে হাইব্রিড কক্ষকের সংখ্যা, ভিটা কেন্দ্রীয় পরমাণুর যোজ্যত কক্ষে ইলেকট্রন সংখ্যা, এক্সটা একযোজী পরমাণুর সংখ্যা, সিটা ক্যাটায়নের আধান, এটা অ্যানায়নের আধান। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এক্স ই জিনন হেক্সাফ্লোরাইড মাইনাস, এই যে যৌগটা, এই যে অণুটার গঠনাকৃতি বের করতে হবে। আগে এইচটা ক্যালকুলেশন করি আমরা। দেখো এইচ কত হবে। নিষ্ক্রিয় গ্যাস, যোজ্যত কক্ষে কটা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। একযোজী পরমাণু কটা আছে? ফ্লোরিন একযোজী, ফ্লোরিনের সংখ্যা 5টা। আচ্ছা, ক্যাটায়নের চার্জ 0, কিন্তু অ্যানায়নের চার্জ 1টা। 13, 14/2 মানে 7। তাহলে 7 হলে হাইব্রিডাইজেশন কি হওয়ার কথা? sp3d3 হাইব্রিডাইজেশন। তাহলে স্ট্রাকচার হওয়ার কথা পেন্টাগোনাল, বাইপিরামিডাল, পেন্টাগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচার হওয়ার কথা, অর্থাৎ পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় স্ট্রাকচার হওয়ার কথা। বাট এইখানে দেখো 5টা ফ্লোরিন, তাহলে জিননের হাতে 5টা ফ্লোরিন আছে, কিন্তু এখানে হাইব্রিড কক্ষকের সংখ্যা 7টা বলছে, তার মানে নিশ্চয়ই লোন পেয়ার আছে। লোন পেয়ারের সংখ্যাটা আমরা কি করে বের করি? L = H - X - D, ডিটা হচ্ছে দ্বিযোজী পরমাণুর সংখ্যা, তাহলে 7 - 5 - 0 2, তাহলে দুটো লোন পেয়ার আছে। তাহলে স্ট্রাকচার যেটা হয়, এটা হওয়ার কথা ছিল পিবিপি, অর্থাৎ পেন্টাগোনাল বাইপিরামিডালটা হওয়ার কথা ছিল। ওটা হবে না, লোন পেয়ারটা থাকার জন্য সেটা ডিস্টোর্টেড করে দেবো স্ট্রাকচারটাকে, ওই স্ট্রাকচারটাকে বিকৃত করে দেবে। বিকৃত করে যেটা হবে, দেখো আমরা যেটা বলতে পারি, ঠিক আছে, এইরকম একটা শেপ। যেহেতু লোন পেয়ারটা জিওমেট্রিতে পার্টিসিপেট করে না, তাহলে জিনিসটা এইরকম দেখতে হবে।
পেন্টাগোনাল প্ল্যানার স্ট্রাকচার। পেন্টাগোনাল প্ল্যানার যে স্ট্রাকচারটা হচ্ছে সেটা কি, লোন পেয়ারের উপস্থিতির জন্য পেন্টাগোনাল বাইপিরামিডাল না হয়ে পেন্টাগোনাল প্ল্যানার স্ট্রাকচার হয়ে যাচ্ছে লোন পেয়ারটার জন্য, লোন পেয়ারের প্রেজেন্সের জন্য। তাহলে এটা কিন্তু একটা প্ল্যানার টাইপের স্ট্রাকচার। এবার দেখো যে অপশনগুলো দেওয়া আছে এখানে, দেখো পঞ্চকোণীয় বা পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, মানে এইটার কথা বলছি, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি ইলেকট্রন পেয়ার স্ট্রাকচার। স্ট্রাকচারটা হতে পারছে না কেন? ডিউ টু প্রেজেন্স অফ লোন পেয়ার। লোন পেয়ার থাকার জন্য বিকৃতি করে দিচ্ছে। তোমরা ভেসপার থিওরি পড়েছো, তাই তো? তাহলে ওটা পেন্টাগোনাল বাইপিরামিডালটা হাইব্রিডাইজেশন অনুযায়ী পেন্টাগোনাল বাইপিরামিডাল হওয়ার কথা। যদি লোন পেয়ার না থাকতো তাহলে এটা হতো, কিন্তু লোন পেয়ারটা থাকার জন্য কিন্তু এটা পেন্টাগোনাল প্ল্যানার হয়ে যাচ্ছে, যেটা আমি নিচে এঁকে দেখালাম সেই স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে, তাই তো? পেন্টাগোনাল প্ল্যানার। এবার দেখো এখানে অপশনে কোথাও পেন্টাগোনাল প্ল্যানার অর্থাৎ পঞ্চকোণীয় সমতলীয় স্ট্রাকচারের কথা বলা নেই, কিন্তু একটা জায়গায় সমতলীয় একটা কথা আছে, একটা অপশন আছে। তাহলে এই সমতলীয়তেই আমরা টিক মারবো। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার হিয়ার। বোঝা গেল কেন অপশন সিটা এখানে রাইট আনসার হলো? পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় কিন্তু একটা অপশন হতে পারতো, কিন্তু আমরা বাস্তবে দেখলাম যেহেতু লোন পেয়ারটা থাকে সেই জন্য পেন্টাগোনাল বাইপিরামিডালটা হতে পারলো না, সেটা পেন্টাগোনাল প্ল্যানার স্ট্রাকচার। যেহেতু পেন্টাগোনাল প্ল্যানার ওইভাবে লেখা নেই, শুধু প্ল্যানারটাই লেখা আছে, সমতলীয় লেখা আছে, সেই সমতলীয়তেই আমরা টিক মারলাম। বোঝা গেল প্রথম কোয়েশ্চেনটার তার আনসার বোঝা গেল। এটা ডাব্লিউবিজেইতে 2017-তে পড়েছিল কেমিস্ট্রিতে। বোঝা গেল? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এক্সেপশনাল একটা স্ট্রাকচার এটা, ঠিক আছে? অনেকেই কিন্তু পঞ্চভুজীয় দ্বিপিরামিডতে টিক মারবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে লোন পেয়ার থাকার জন্য কিন্তু সেটা ডিস্টোরশন হয়, অর্থাৎ স্ট্রাকচারটা ডিস্টোর্টেড বা জিওমেট্রিটা ডিস্টোর্টেড করে গিয়ে বেসিক্যালি সেটা যে পিরামিডাল সেটা বেসিক্যালি পেন্টাগোনাল বাইপিরামিডাল থেকে সেটা বেসিক্যালি পেন্টাগোনাল প্ল্যানার স্ট্রাকচার হয়ে যায়, তাই তো? এবার পেন্টাগোনাল প্ল্যানার স্ট্রাকচারের কোনো অপশন নেই বলে একটা প্ল্যানার স্ট্রাকচার বলে একটা অপশন ছিল সি, সেখানেই আমরা টিক মারলাম, ওটাই হবে রাইট আনসার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে নিচের কোনটির আকৃতি কার্বন ডাই অক্সাইডের CO2-র মতো? অপশন এ বলছে HgCl2, অপশন বি বলছে SnCl2, অপশন সি বলছে C2H4, অপশন ডি বলছে NO2। তাহলে আমরা যদি এইদের স্ট্রাকচারগুলো দেখি, সেটা তোমরা ভিভিটি ভেসপার যাই থিওরি ইউজ করো না কেন, হাইব্রিডাইজেশন, ভিভিটি, ভেসপার, যে থিওরি পারো তোমরা যদি ইউজ করো, ভিভিটি ইউজ করলে বুঝতে পারবে যে এইখানে যে মার্কারি গ্রুপ 12-এ দীর্ঘ পর্যায় সারণী অনুসারে, বা আমরা দ্বিতীয় গ্রুপ বলতে পারি, যোজ্যতা 2, তাহলে মার্কারি দুটো হাত এবং সেই দুটো হাত অলওয়েজ লিনিয়ারলি থাকবে। তাহলে মার্কিউরি ক্লোরাইডের এটা টিন গ্রুপ 14 এলিমেন্ট, তাহলে 4টে হাত হওয়ার কথা, তাহলে একটা লোন পেয়ার অবশ্যই থাকবে, আর দুটো যেহেতু ক্লোরিন, তাই তো? তাহলে এটা একটু বেন্ড স্ট্রাকচার হবে ডিউ টু প্রেজেন্স অফ লোন পেয়ার, লিনিয়ারিটি থাকতে পারবে না। এর দুটো হাতের যোজ্যতা 2 তো, আর টিনের যোজ্যতা 2, 4, 2 হতে পারে। এখানে দুটো সমযোজী বন্ধন করেছে আর একটা লোন পেয়ার আছে, সেই জন্য এটা বেন্ড হয়ে গেল। আচ্ছা, C2H4 এটা স্ট্রাকচার ইথিলিন, ছোটবেলা থেকে তোমরা সবাই জানো এটার স্ট্রাকচার এরকম হবে, তাই তো? ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার এটা। আর NO2 নাইট্রোজেনের 5টা, একটা অযুগ্ম ইলেকট্রন আছে একটা, তাই তো? তাহলে এটাও অ্যাঙ্গুলার, তাহলে এই দুটো অ্যাঙ্গুলার শেপ, এটা ট্রাইগোনাল প্ল্যানার শেপ, আর এইটা একমাত্র লিনিয়ার শেপ। কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার কি লিনিয়ার হয়, তোমরা সবাই জানো, এই লিনিয়ার শেপ। তাহলে যেহেতু লিনিয়ার, এটাও লিনিয়ার আর এটাও লিনিয়ার, তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার হিয়ার। তাহলে নিচের কোনটির আকৃতি কার্বন ডাই অক্সাইডের মতো? HgCl2, অর্থাৎ ওটা কিন্তু লিনিয়ার হয়, যোজ্যতা 2, দুটোই ক্লোরিন আছে, তাহলে লিনিয়ারলি থাকবে।
ঠিক আছে, ট্রিকি হয়ে যাচ্ছে অনেকগুলো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলছে ক্যালসিয়াম কার্বাইডের অণুতে দুটি কার্বন পরমাণুর মধ্যে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা বিভিন্ন অপশন আছে। দেখো, অপশন এ বলছে একটি সিগমা ও একটি পাই। অপশন বি বলছে একটি সিগমা ও দুটি পাই। অপশন সি বলছে দুটি সিগমা ও একটি পাই। অপশন ডি বলছে একটি সিগমা ও দেড়টি পাই। ঠিক আছে, তাহলে এইটা কি হবে, এইটা আমরা কি করে সলভ করব? দেখো, ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচারটা আগে আমাদের ভাবতে হবে, ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচারটা কেমন হয়। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম কার্বাইড তাই তো, এইরকম একটা। এবার দেখো, তোমরা যেটা বুঝতে পারছো সেটা এটা কিভাবে হচ্ছে। দেখো, ক্যালসিয়াম কার্বাইড যদি আমরা বলি, এই যে এই C2 2 মাইনাস ক্যালসিয়াম 2 প্লাস, এই যে এই, তাহলে এখানে একটা অলওয়েজ যখন ট্রিপল, সবসময় মনে রাখবে একটা সিঙ্গেল বন্ড মানে সেটা সিগমাই, ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড মানে একটা সিগমা দুটো পাই। তাহলে এখানেও তাই কেসটা, একটা সিগমা দুটো পাই। তাহলে ক্যালসিয়াম কার্বাইডের সংকেত তোমরা জানো, CaC2 ক্যালসিয়াম কার্বাইড। তাহলে ওখানে ট্রিপল বন্ড কার্বন কার্বন, যে ট্রিপল বন্ড আছে তার মানে দুটো সেখানে পাই বন্ধন আর একটা সিগমা বন্ধন। তাহলে দুটো পাই আছে এবং আমরা দেখতে পেলাম একটা সিগমা বন্ধন। অর্থাৎ দেখো, একটা সিগমা দুটো পাই কোথায় আছে অপশন, তাহলে একটা সিগমা দুটো পাই, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। তাহলে বি অপশনটা কিন্তু এখানে সঠিক উত্তর। বোঝা গেল, বি যে অপশনটা ছিল সেটা কিন্তু এখানে সঠিক উত্তর হলো, অপশন বি এখানে সঠিক আনসার। বোঝা গেল, একটি সিগমা দুটি পাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব।
নেক্সট কোয়েশ্চেন বলছে POCl3 অণুর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন অবস্থা এবং তাতে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা হলো অপশন এ বলছে sp0, অপশন বি বলছে sp2 0, অপশন সি বলছে sp3 0, অপশন ডি বলছে dsp2 1। দেখো POCl3 এর স্ট্রাকচার POCl3 দেখো H কত হবে, আমরা জানি হাফ, একটু আগেই বললাম এখানে, তাহলে এখানে কি হবে POCl3 যেহেতু, তাহলে H ইকুয়ালস টু হয়ে যাবে হাফ ফসফরাসের যোজ্যতা কক্ষে 5টা ইলেকট্রন প্লাস একযোজী পরমাণু ক্লোরিন 3টে আছে -0 +0, তাহলে 4 হবে H এর মান। H 4 মানে কি sp3 হাইব্রিডাইজ এবং এখানে লোন পেয়ার নেই কোনো, H - x - d, H এর মান 4, x এর মান 3, d এর মান 1, অক্সিজেন আছে, তাহলে শূন্য লোন পেয়ার নেই, তাহলে আইডিয়ালি sp3 হাইব্রিডাইজ টেট্রাহেড্রাল স্ট্রাকচার হওয়ার কথা। স্ট্রাকচারটা দেখে নাও, টেট্রাহেড্রাল গেটআপ Cl 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 অক্সিজেন, এবার অক্সিজেন দ্বিযোজী, ফসফরাসের 5টা হাত, তাহলে একটা ডাবল বন্ড হবে। জ্যামিতিক আকৃতি নির্ধারণে পাই বন্ডের কোনো ভূমিকা নেই, ঠিক আছে, তাহলে এইরকম একটা স্ট্রাকচার হলো। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যেটা এখানে যে স্ট্রাকচারটা সেটা কেমন, সেটা কিন্তু sp3 হাইব্রিডাইজ এবং এর স্ট্রাকচারটা টেট্রাহেড্রাল, তাহলে এখানে লোন পেয়ারের সংখ্যা কত 0 আর হাইব্রিডাইজেশনটা sp3, দেখো কোথায় আছে অপশন, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার, অপশন সি কিন্তু এখানে রাইট অ্যান্সার, অর্থাৎ এখানে sp3 হাইব্রিডাইজেশন হচ্ছে এবং নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা 0, একদম ফর্মুলা দিয়েই চলে আসছে এখানে, একদম সিম্পল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, কোন অণুটি তিরস্চম্বকীয়, ধর্ম প্রদর্শন করবে। অপশন এ বলছে S2, অপশন বি বলছে C2,
অপশন ডি বলছে, এই অপশন সি বলছে N2, অপশন ডি বলছে O2। তাহলে এখানে দেখো বলছে কোন অণুটি তিরস্চম্বকীয় ধর্ম প্রদর্শন করে, মানে কোনটা ডায়াম্যাগনেটিক, কোনটা ডায়াম্যাগনেটিক, তাই তো। তাহলে কোনটা ডায়াম্যাগনেটিক এইটা বোঝার জন্য আমাদের এখানে যেগুলো ভাবতে হবে, দেখো আমরা এক এক করে বলি। এই আমরা এমো থিওরিটাকে ভাববো, এখানে এমো থিওরিটাকে ভেবে আমরা দেখব কোনটা এখানে লোন পেয়ার, মানে কোনটার ক্ষেত্রে লোন পেয়ার এখানে নেই। দেখো কোন অণুটি তিরস্চম্বকীয় ধর্ম প্রদর্শন করবে, তাই তো। আচ্ছা দেখো আমরা একটা জিনিস এখানে, যে জিনিসটা মাইন্ডে রাখতে হবে, অক্সিজেন O2 ইলেকট্রন সংখ্যা কত, 8 + 8 16, অর্থাৎ ইভেন নাম্বার অফ ইলেকট্রন থাকা সত্ত্বেও এটা কিন্তু প্যারাম্যাগনেটিক হয়, আমরা জানি প্যারাম্যাগনেটিক হয়। তাহলে অক্সিজেনের নিচে কে আছে, গ্রুপ 16 অক্সিজেনের নিচে সালফার আছে, তাহলে S2 এটাও প্যারাম্যাগনেটিক হবে, একদম অক্সিজেনের মতো সবকিছু হবে, এটাও প্যারাম্যাগনেটিক। অক্সিজেন কেন প্যারাম্যাগনেটিক হয় সেটা কিন্তু এমো থিওরি, অ্যাকর্ডিং টু এমো থিওরি। আমি আর ইলেকট্রন বিন্যাস বললাম না, এমো ইলেকট্রন বিন্যাস তোমরা সবাই জানো হয়তো, আমি জাস্ট একটু ধরিয়ে দিলাম। অ্যাকর্ডিং টু এমো থিওরি অক্সিজেন কিন্তু প্যারাম্যাগনেটিক হয়, এবং আমার এখানে একটা লেকচারও আছে এমো থিওরি, সেখানে আমি বলেছি যে অক্সিজেন কেন প্যারাম্যাগনেটিক হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা কিন্তু ডিটেলস আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আণবিক কক্ষক তত্ত্বের বলে একটা থাম্বনেলে লেখা আছে, একটা লেকচার আছে, সেটাই দেখতে পারো। তাহলে অক্সিজেন এবং সালফার এরা দুজন প্যারাম্যাগনেটিক হলো। এবার দেখো কার্বন, কার্বনের একটু এমোটা করতে পারি, 6 + 6 12টা ইলেকট্রন, সিগমা 1s2, সিগমা স্টার 1s2, সিগমা 2s2, সিগমা স্টার 2s2, তাই তো। পাই 2px, বা হ্যাঁ এক্সই বলি, পাই x2, পাই 2py2, তাহলে কতগুলো হলো, 12টা, তাই তো, তাই তো। তাহলে এখানেও দেখো নো আনপেয়ার্ড ইলেকট্রন, সেই জন্য এটা কিন্তু ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। নাইট্রোজেনেরও তাই হবে, N2 ক্ষেত্রে সিগমা 1s2, 7 + 7 মানে 14 ইলেকট্রনস, সিগমা 1s2, সিগমা স্টার 1s2, সিগমা 2s2, সিগমা স্টার 2s2, পাই 2px2। আমরা এখানে বলছি যে 2py2, এই দুটোর এনার্জি কিন্তু সমান, ঠিক আছে, সমশক্তি সম্পন্ন। তারপরে সিগমা, আমরা যদি মলিকুলার অ্যাক্সিসটাকে জেড অ্যাক্সিস ধরি, তাহলে সিগমা 2pz2। তাহলে এখানেও কিন্তু ডায়াম্যাগনেটিক হয়ে যাচ্ছে, কোনো অযুগ্ম ইলেকট্রন নেই। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে যেটা হয় আমি একটু বলে দিই, সালফার আর বলবো না প্রসঙ্গগত। 16 ইলেকট্রন সিস্টেম, সিগমা 1s2, সিগমা স্টার 1s2, সিগমা 2s2, সিগমা স্টার 2s2। একটু এনার্জি অর্ডারটা এখানে একটু পাল্টে যায়, সিগমা 2pz2, পাই 2px2, পাই 2py2, পাই স্টার 2px1, পাই স্টার 2py। যে অক্সিজেন যে প্যারাম্যাগনেটিক সেটা এই এমো থিওরি একমাত্র ব্যাখ্যা করতে পারে, ঠিক আছে, সাকসেসফুলি। ক্লিয়ার? ডিটেলস অত কিছু বললাম না। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনও হচ্ছে না, সালফার হচ্ছে না, তাহলে দুটো অপশন এখানে ঠিক, মানে এটা হচ্ছে এমএসকিউ টাইপের, এটা এমসিকিউ নয়, এটা এমএসকিউ টাইপের। হ্যাঁ,
তাহলে কার্বনের আনসার হবে, নাইট্রোজেনের আনসার হবে, এই দুটোই আনসার হবে। ঠিক আছে, এখানে হয়তো অন্য কিছু মানে তোমাদের যদি এমসিকিউ পড়ে তাহলে অন্য কিছু মানে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে যে কোনো একটা অপশানে রাখতো, আর একটা এমন একটা দিত যেটা প্যারাম্যাগনেটিক, তাই তো। তাহলে ওই যে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কোনো একটা ঠিক হতো যদি এমসিকিউ এর কোয়েশ্চেন হতো। ঠিক আছে, এটা এমএসকিউ টাইপের কোয়েশ্চেন, সেই জন্য এখানে দুটো আনসার, মানে একের অধিক কোয়েশ্চেন এর আনসার ঠিক সেটা টাইপের একটা কোয়েশ্চেন। বোঝা গেল? এবার আরেকটা আমরা ইম্পর্টেন্ট মানে কোয়েশ্চেন দেখো, বলছে কোয়েশ্চেন নাম্বার, পরবর্তী কোয়েশ্চেন, বলছে নিচের কোনটি পরাচুম্বকীয়? পরাচুম্বকীয় প্রকৃতির। অপশন বলছে এ N2, অপশন বি বলছে NO, অপশন সি বলছে CO, অপশন ডি বলছে O3। দেখো এখানেও আবার একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, এখানে আমরা কিভাবে জিনিসটাকে সলভ করব। আচ্ছা দেখো, এক্ষুনি তো বললাম N2 ডায়াম্যাগনেটিক মানে তিরস্চম্বকীয়, প্যারাম্যাগনেটিক মানে পরাচুম্বকীয়। এবার দেখো CO এটাও ডায়াম্যাগনেটিক, O3 এটাও ডায়াম্যাগনেটিক। দেখো তাহলে এই যে ওজনের স্ট্রাকচার থেকে আমরা দেখতে পাচ্ছি এটা অযুগ্ম ইলেকট্রন নেই, তাই ডায়াম্যাগনেটিক। নাইট্রোজেনের এমও থিওরি থেকে বলতে পারি এটা ডায়াম্যাগনেটিক। CO এটা হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল CO এবং NO। কার্বন মনোক্সাইড আর নাইট্রিক অক্সাইড এই যে দুজন এরা হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, হেটেরোনিউক্লিয়ার ডাইঅ্যাটমিক মলিকুল, ডাইঅ্যাটমিক মলিকুল। যখন হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল হবে না, তখন এই ট্রিকটা ভেবে নেবে। এই ট্রিক্সটা হচ্ছে যদি নাম্বার অফ ইলেকট্রন, টোটাল ইলেকট্রন যদি ইভেন হয় তাহলে সেটা ডায়াম্যাগনেটিক হবে, আর যদি টোটাল নাম্বার অফ ইলেকট্রন অড হয় তাহলে প্যারাম্যাগনেটিক হবে। তাহলে এখানে কার্বনের 6টা ইলেকট্রন আর অক্সিজেনের 8টা, তাহলে 14 ইলেকট্রন সিস্টেম নাইট্রোজেনের মতো, তাহলে এটা ডায়াম্যাগনেটিক হয়ে গেল সেই জন্য। নাইট্রোজেনের 7টা, অক্সিজেনের 8টা, টোটাল 15 ইলেকট্রন সিস্টেম, সেই জন্য এটা কিন্তু প্যারাম্যাগনেটিক হয়ে গেল। এটা কিন্তু আরো ভালোভাবে আমরা এমও থিওরি থেকে বলতে পারি, কিন্তু এই যে হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে আমরা সিম্পলি ওয়েতে বলতে পারি না, এখানে মিক্সড আপ বা হাইব্রিডাইজেশন হয়ে যে হয় সিম্পল ওয়েতে যে এমওটিটা আমরা করি হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে, হেটেরোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলের ক্ষেত্রে ওইভাবে আমরা করতে পারি না। এখানে আরো অনেক কিছু কনসিডার করতে হয়, এসপি মিক্সিং এইগুলো ভাবতে হয়, যেটা অনার্সে পড়ানো হয়। তা এইখানে একটু ট্রিকি এইভাবে মনে রাখতে পারো, তাতে কিন্তু এমসিকিউ গুলো আনসার করা যাবে। তাহলে এখানে অপশন কোনটা হচ্ছে? NO, তাই তো, NO অপশন ডি। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। অপশন বিটা হলো রাইট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো ভালো করে, কোয়েশ্চেন H3PO3
অণুতে আম্লিক প্রোটনের সংখ্যা, আম্লিক প্রোটনের সংখ্যা মানে অ্যাসিডিক হাইড্রোজেনের সংখ্যা দেখতে হবে। অপশন এ বলছে 0, অপশন বি বলছে 1, অপশন সি বলছে 2, অপশন ডি বলছে 3। দেখা যাক। দেখো সংকেত দেখে কিন্তু 3টে হাইড্রোজেন আছে বলে 3 এরকম নয়, এদের স্ট্রাকচার রাখতে হবে। দেখো এই যে টাইপের 3টে অ্যাসিড হয়, আমি তাদের স্ট্রাকচার আকার ট্রিক্স বলে দিচ্ছি। H3PO2, H3PO3 আর H3PO4, এই 3 জনের স্ট্রাকচার। দেখো ফসফরাস সেন্ট্রাল অ্যাটম, ফসফরাসকে আগে এঁকে নেবে, তারপরে একটা ডাবল বন্ড অক্সিজেন মটকাই দিয়ে দেবে, ডাবল বন্ড অক্সিজেন মটকাই দিয়ে দিলে তারপরে 3টে টেট্রাহেড্রাল যেহেতু স্ট্রাকচার হবে, 3টে টেট্রাহেড্রালই হাত বের করবে আরো টোটাল, তাই তো। এইবার দেখো অ্যাভেলেবিলিটি দেখবে হাইড্রোজেন এবং অক্সিজেনের, অক্সিজেনের একটা, তাহলে এখানে দুটো হাতে দুটো হাইড্রোজেন ডাইরেক্টলি হবে আর একটা OH, তাহলে এটার স্ট্রাকচার হয়ে গেল। তারপর এটাই দেখো 3টে হাইড্রোজেন, তাই তো, আর 3টে অক্সিজেন, তাহলে আরো দুটো অক্সিজেন হবে, তাহলে একটা ডাইরেক্টলি লিঙ্কড হাইড্রোজেন হবে, এটা OH, এটা OH। এবার এখানে দেখো H, এই সরি 4টে, তাহলে প্রত্যেকটা OH, তাই তো। তাহলে এইবার বেসিক্যালি অ্যাসিডিক হাইড্রোজেন কারা, যে হাইড্রোজেনগুলো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন, অর্থাৎ OH এর যে হাইড্রোজেনগুলো আছে, তাহলে এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা এখানে এই স্ট্রাকচারে, তাহলে এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কটা, দুটো, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। স্ট্রাকচার জানলেই কিন্তু সহজ, কিছুই না এর মধ্যে, আর কিছুই নেই, বোঝা গেল। আচ্ছা, তারপরের কোশ্চেনে আমরা যাই। আচ্ছা দেখো এর পরের একটা কোশ্চেন বলছে যৌগগুলির মধ্যে কোনটি ধ্রুবীয় নয়, যৌগগুলির মধ্যে কোনটি ধ্রুবীয় নয়। অপশন এ বলছে N2O, অপশন বি বলছে H2O, অপশন সি বলছে NF3, অপশন ডি বলছে BF3। তাহলে এদের যদি গঠনাকৃতি আঁকতে পারো তাহলে তো খুবই ভালো হয়। গঠনাকৃতি যদি আমি বলি, এখানে আমরা তাহলে কোনটি ধ্রুবীয় নয়, এখানে BF3 আনসার হবে। আমরা সবাই জানি BF3, BF বন্ধন পোলার হলেও একটা কোয়েশ্চেন পড়ে, BF বন্ধন পোলার হলেও BF3টা অধ্রুবীয়, তার কারণ হচ্ছে ডাইপোল মোমেন্টটা, নিট যে ডাইপোল মোমেন্ট সেটা শূন্য হয়ে যায়, এটা একটা পপুলার কোয়েশ্চেন। এখানে BF3 আনসার হবে, কিন্তু আমরা চাইবো একটু এখানে যে বিভিন্ন যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো এঁকে দেখানো। দেখো এখানে প্রথমে আমরা এদের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু তোমরা ওই ভিভিটির যে মোডটা, ভিভিটি বলছি সরি, কি বলে ওটা, ভেসপার থিওরি বা ভিভিটি, অবভিয়াসলি ভিভিটি, এই মোডগুলো থেকে আঁকতে পারো। আমি এখানে যেমন এন, এইটা লোন পেয়ার, এরকম একটা স্ট্রাকচার হবে এটার। তারপরে জল, দুটো লোন পেয়ার, NF3, সবই পোলার, কিন্তু BF3 এর ক্ষেত্রে যেটা হয় একটু বলে দিই এখানে, যেহেতু ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, এই যে বন্ধনটা, এই বন্ধনটার যে ভেক্টরের লব্ধি সেটা এই দিকে ক্রিয়া করে, আর এই সেই লব্ধির মানটা অন্য একটা BF যে বন্ধনের
মোমেন্টের সমান এবং বিপরীতমুখী হওয়ায় মিউ নিট এখানে শূন্য হয়ে যায়, সেই জন্য এটা নন পোলার। এটা BF3টা নন পোলার হয়ে যায়, অধ্রুবী হয়ে যায়। বুঝা গেল? BF3টা এই জন্যই কিন্তু BF3টা আমরা যেটা বলছি BF3 এটা কিন্তু অধ্রুবীয় একটা অণু। এটা কিন্তু মানে এই ধরনের জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। বুঝা গেল? তাহলে এখানে কিন্তু এই যে নাইট্রোজেনের, জানো নাইট্রোজেনের মাথায় একটা করে লোন পেয়ার, এই লোন পেয়ারটা দিয়ে এখানে কিন্তু অসমযোজী বন্ধন গঠন করেছে। ঠিক আছে? আর জল সিম্পলি আমরা আরো একটু ভেঙে যদি দেখাই, যেহেতু লোন পেয়ার জিওমেট্রিতে পার্টিসিপেট করে না, এই শিষ্টভ্রামক এখানে একটু মানটা কম হয়ে যায় NF3 এর ক্ষেত্রে, NH3 এর ক্ষেত্রে ভ্যালুটা বেশি। সেটা একটা কোশ্চেন পড়ে, NH3 আর NF3 এর মধ্যে কোনটা বেশি পোলার। NH3 টা বেশি পোলার, NF3 পোলারিটিটা একটু কমে যায়, কিন্তু শূন্য নয়, পোলারিটিটা কমিয়ে দেয়। লোন পেয়ার দ্বারা শিষ্টভ্রামক আর NF বন্ধন দ্বারা শিষ্টভ্রামক অপোজিট দিকে ক্রিয়া করে, এদের যে লব্ধিটা সেটা। আর লোন পেয়ার দ্বারা শিষ্টভ্রামক অপোজিট দিকে ক্রিয়া করার জন্য এদের যে রেজাল্টেন্ট ভ্যালুটা একটু কম হয়, কিন্তু জিরো নয়। তাহলে এখানেও মিউ নট ইকুয়ালস টু জিরো, এখানেও মিউ নট ইকুয়ালস টু জিরো, জলেও মিউ নট ইকুয়ালস টু জিরো, NF3 তে মিউ নট ইকুয়ালস টু জিরো, বাট মিউ নিটটা জিরো হয়ে যায় BF3 এর ক্ষেত্রে, সেই জন্য BF3টা কিন্তু অধ্রুবীয়। এই জন্য এই অপশনগুলির মধ্যে BF3টা হচ্ছে ধ্রুবীয় নয়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার হিয়ার, BF3। ক্লিয়ার? তাহলে ডাইপোল মোমেন্ট দিয়ে আনসারটা হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে এখানে কোন বন্ধনটি সবচেয়ে কম আয়নীয়? কোন বন্ধনটি সবচেয়ে কম আয়নীয়? সবচেয়ে কম আয়নীয় কোন বন্ধনটি সবচেয়ে কম আয়নীয়? অপশন এ, অপশন এ বলছে PF, অপশন বি বলছে SF, অপশন সি বলছে CLF, অপশন ডি বলছে FF। তাহলে দেখো ভালো করে কোশ্চেনটা বড়, বলছে কোনটি সবচেয়ে কম আয়নীয়, মানে সব থেকে সমযোজী কোনটা। দেখো সমস্ত জায়গায় এখানে অপশানগুলো যদি দেখো, PF মানে দুটো হেটেরোনিউক্লিয়ার অ্যাটম, তারপরেরটাও দুটো হেটেরোনিউক্লিয়ার অ্যাটম, তারপরেরটাও দুটো হেটেরোনিউক্লিয়ার অ্যাটম, কিন্তু লাস্ট অপশানে দেখো দুটো হোমোনিউক্লিয়ার অ্যাটম, অর্থাৎ ফ্লোরিন ফ্লোরিন F2, তাই তো? তাহলে এইখানে হচ্ছে সবচেয়ে কম আয়নীয়, অপশন ডি। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য শূন্য, কিন্তু কোনো না প্রত্যেকটা জায়গায় দেখো তড়িৎ ঋণাত্মকতার কিন্তু একটা পার্থক্য আছে। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হয় তত বেশি আয়নীয় হয় বন্ধনটা, আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত কম হয় তত কম আয়নীয় হয়। বোঝা গেল? সেই জন্য এখানে FF যে বন্ধন সেটা হচ্ছে সব থেকে কম আয়নীয়। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। আচ্ছা, কোয়েশ্চেন তারপরে বলছে একটি জলের অণু সর্বাধিক কতগুলি হাইড্রোজেন বন্ধন করতে পারে? অপশন এ বলছে 1, অপশন বি বলছে 2, অপশন সি বলছে 3, অপশন ডি বলছে 4। দেখো তোমরা যদি বরফের স্ট্রাকচার দেখো, যেখানে যে হাইড্রোজেন বা টেট্রাহেড্রাল হাইড্রোজেন বন্ডিংটা হয়,
এই যে আমি খুব রাফলি আঁকলাম, ব্যাপারটা আরো ভালো করে আঁকা যেত। দেখো একটা জলের অণু একটা জলের অণু কটা সর্বোচ্চ বন্ধন করতে পারে হাইড্রোজেন? 4টে, তাই তো? তাহলে অপশন, অর্থাৎ দেখো বেসিক্যালি অক্সিজেন লোন পেয়ার আছে দুটো, আর দুটো হাইড্রোজেন আছে, তাহলে টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি 4টে হাইড্রোজেন বন্ডিং করতে পারে, যেটা বরফের ক্ষেত্রে তোমরা দেখেছিলে, তাই তো? তাহলে 4 হবে এখানে অপশন, একটি জলের অণু সর্বাধিক 4টি হাইড্রোজেন বন্ধন করতে পারে। ঠিক আছে। আচ্ছা, এর পরের কোশ্চেনে আমরা যাচ্ছি। কোয়েশ্চেন বলছে এখানে নাইট্রোজেন ও তার বিভিন্ন আয়নের বন্ড অর্ডারের সঠিক ক্রম। নাইট্রোজেন ও তার বিভিন্ন আয়নের বন্ড অর্ডারের সঠিক ক্রম, অর্থাৎ বন্ধন ক্রমের সঠিক ক্রমটা লিখতে হবে। সেটা দেখো অপশন এ বলছে N2 মাইনাসের থেকে 2 মাইনাসের থেকে N2 মাইনাসের বেশি, তার থেকে N2 এর বেশি। আচ্ছা, তারপরে N2 2 মাইনাস N2 মাইনাস N2 মাইনাস থেকে N2 2 মাইনাসের বেশি, এটা অপশন ডি বলছে N2 মাইনাস N2 2 মাইনাস। তাহলে দেখা যাক, আমরা নাইট্রোজেন N2 আগে করি, সিগমা 1s2 সিগমা স্টার 1s2 সিগমা 2s2 সিগমা 2s2 x2 পাই 2p y2 সিগমা 2p z2। তাহলে এখানে বন্ড অর্ডারটা কত? এখানে বিও বন্ড অর্ডারটা, বন্ডিং ইলেকট্রন 2 6 8 8 মাইনাস 2/2, তার মানে 6, তাহলে কত? 3। আচ্ছা, এখানে ট্রিকই মনে রাখা যায়। এবার দেখো ইলেকট্রনগুলো কোথায় ঢুকবে? N2 মাইনাস মানে একটা ইলেকট্রন বাড়লো, সেটা কোথায় ঢুকবে? পাই স্টারে ঢুকবে, মানে অ্যান্টি বন্ডিং এ 1s, এটা হ্যাঁ, এটা 1। অ্যান্টি বন্ডিং এ ঢোকা মানে কি? ইলেকট্রন, অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা বাড়া, তার মানে বন্ড অর্ডার কমবে, y সিগমা 2p z2 পাই 2p x স্টার 1, তাই তো? তাহলে এখানে বন্ড অর্ডার 8 মাইনাস 3 হয়ে গেল, তাহলে 2.5 into 2 মাইনাস sigma 1s2 sigma star 1s2 sigma 2s2 sigma star 2s2 by 2px2 by 2py2 sigma 2pz2 by 2px pi star 2px1 pi star 2py star 1 pi star 2py1, তাই তো? তাহলে আবার একটা অ্যান্টিবন্ডিং ইলেকট্রনের সংখ্যা বাড়লো, তাহলে বন্ড অর্ডার কত? 8 minus 4/2 2। তাহলে দেখো বন্ড অর্ডার সব থেকে বেশি কারো, অর্ডার অফ বিও, তাহলে N2 সব থেকে বেশি,
তারপরে N2 মাইনাস, তারপরে N2 2 মাইনাস। তাহলে দেখো নাইট্রোজেনে যত ইলেকট্রন ঢুকেছে তত বন্ড অর্ডার কমেছে। এটা একটা কারণ ইলেকট্রনটা কোথায় ঢুকেছে, নাইট্রোজেনের পরে একটা করে ইলেকট্রন ঢুকলে অ্যান্টি বন্ডিং অরবিটালে, অ্যান্টি বন্ডিং এমওতে ঢুকেছে, তাহলে অ্যান্টি বন্ডিং এমওতে ঢুকলে অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা বাড়ছে, তাহলে বন্ড অর্ডারের যে ফর্মুলা নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন মাইনাস নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন বাই 2, তাই তো? সেই ফর্মুলাতে বসালে যেহেতু অ্যান্টি বন্ডিং ইলেকট্রনের সংখ্যা যত বাড়বে তত বন্ড অর্ডার কমবে, তাহলে এখানে সঠিক অর্ডারটা হলো নাইট্রোজেনের সব থেকে বেশি হবে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। এখানে দেখো লক্ষ্য করো, নাইট্রোজেনের সব থেকে বেশি, তার থেকে একটু কম N2 মাইনাসের, তার থেকে আরো কম N2 2 মাইনাসের, তাহলে N2 তো সব থেকে বেশি, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এখানটা আমরা যেটা করলাম সেটা থেকে এখানে আমরা সিদ্ধান্তে আসতে পারি এখানে N2 যে ইলেকট্রন বিন্যাস সেটা কিন্তু বা তার বিভিন্ন আয়নের ইলেকট্রন বিন্যাসের থেকে আমরা যে বন্ড অর্ডার ক্যালকুলেট করেছি সেখান থেকে সঠিক আনসার হচ্ছে অপশন এ। ঠিক আছে, আচ্ছা আর একটা কোয়েশ্চেন, তারপরে আমরা এটা শেষ করব। কোয়েশ্চেন এটাই লাস্ট। দেখো H2 প্লাস আয়নের বন্ড অর্ডার হলো, অপশন এ বলছে 0, অপশন বি বলছে 0.5, অপশন সি বলছে 1, অপশন ডি বলছে 2, এটা 1। হ্যাঁ, তাহলে দেখো আমরা এটা কি করে বের করব। H2 প্লাস, তাহলে হাইড্রোজেনের আমরা জানি সিগমা 1s2, তাহলে বন্ড অর্ডার কত 2 মাইনাস 0/2, তার মানে 1। হাইড্রোজেন অণু জানো সমযোজী বন্ধন করে। H2 প্লাস মানে কি একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে সিগমা 1s1, তাহলে বন্ড অর্ডার কত হবে 1 মাইনাস 0/2, তাহলে 0.5, তাই তো? তাহলে হাফ মানে 0.5। তাহলে এখানে আমরা দেখতে পেলাম এই যে এর বন্ড অর্ডার 0.5 বা হাফ, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। তাহলে আমরা মোটামুটি অনেকগুলো কোয়েশ্চেন এই টাইপের বিভিন্ন রকম কোয়েশ্চেন পড়তে পারে, তোমরা দেখে নিও। বিভিন্ন রকম টাইপের আমরা কভার করার চেষ্টা করলাম আজকে। আজকের লেকচারটা এই পর্যন্ত। আমাদের পরবর্তী লেকচারে দেখা হচ্ছে তোমাদের সাথে আরো অন্য কোনো একটা চ্যাপ্টারের এমসিকিউ এর সলিউশন নিয়ে। ক্লাস 11 এর ক্ষেত্রে অবশ্যই ক্লাস 12 এরও আমি লেকচার দিই, বা নিট জেই আরো অনেক কম্পিটিটিভ এক্সামের জন্য লেকচার অবশ্যই দিই, টাইম পেলেই অবশ্যই দিই। একটু ব্যস্ত থাকি নিজের গবেষণার কাজে, তাও আমি সময় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে। যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, আমি আনসার দেওয়ার চেষ্টা করি সবসময় আনসার দেওয়ার। বা আমি বিভিন্ন কমিউনিটি পোস্ট করি, সেখানে বিভিন্ন কোয়েশ্চেন দিয়ে দিই, সেখানে তোমরা মিলাতে পারো তোমরা কতটা শিখতে পারছো বা কতটা জানতে পারছো, একটু প্র্যাকটিসও হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, আমি আর বেশি করছি না, রাত হয়ে গেছে অনেকটাই। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী লেকচারে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না।